চ্যাপ্টার ২২৪ মিস্টিক টাইপ ডিটেকটিভ। আবছা ঘরটা লালচে চাঁদের আলোর একটা হালকা চাদরে ঢাকা পড়েছিল, আর সবকিছুই কেমন অস্পষ্ট দেখাচ্ছিল। কালো কোট পরা সেই তিনজন লোক ঘরের তিন জায়গায় ঘুমাচ্ছিল, আর সোফার ওপর ক্লাইন মোরেত্তি চোখ বন্ধ করে এমনভাবে অন্ধকারের সাথে মিশে গিয়েছিল যেন সে গভীর ঘুমে তলিয়ে গেছে। তার স্বপ্নটা ছিল একটা ধূসর আর বিকৃত জগৎ, যেখানে মাঝে মাঝেই উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। অবশেষে সেই আলোর ঝলকানিগুলো স্থির হয়ে একটা দৃশ্য তৈরি করল। সেটা ছিল একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে কোণ, আর সেখানকার মাটি নর্দমার কাদাপানিতে মাখামাখি হয়েছিল। ছোট বাদামি চুল, সাদা শার্ট আর বাদামি ভেস্ট পরা একটা লোক দেয়াল ঘেঁষে হেলান দিয়ে বসেছিল, আর তাকে ঘিরে রেখেছিল অসংখ্য ধূসর ইঁদুর। লোকটার ঠোঁটের অর্ধেকটাই কেউ কামড়ে ছিঁড়ে নিয়েছিল, যার ফলে তার হলদেটে দাঁত আর পচামারি বেরিয়ে পড়েছিল। তার নাকটা রক্তে মাখামাখি হয়েছিল, সাথে কিছু ছোট ছোট চুল লেগেছিল, আর মুখের মাংসগুলো টুকরো টুকরো হয়ে গায়েব হয়ে গিয়ে সাদা হাড় বেরিয়ে পড়েছিল। সাদা ম্যাগটগুলো মোটা মোটা হয়ে চারদিকে কিলবিল করছিল, আর তার গলাটা দেখে মনে হচ্ছিল যেন কোনো বুনো জানোয়ার সেখানে হামলা করেছে। গলার অন্তত অর্ধেক অংশই হাওয়া হয়ে গিয়েছিল। ক্লাইন মোরেত্তি অনেক কষ্টে শুধু এটুকুই বুঝতে পারল যে এই লোকটা আসলে জোরিয়েল ভিক্টর লি। ইয়ানের সাথে তোলা সাদাকালো ছবিটার সেই পরিণত আর সুদর্শন মানুষটার সাথে এই লাশের কোনো মিল খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল। জরিয়েল ভিক্টর লি তো আগেই মারা গেছে, আর কয়েকদিনের মধ্যেই হয়তো ইঁদুরগুলো তাকে কুড়ে কুড়ে খেয়ে শুধু হাড় গোড় বানিয়ে ফেলবে। হয়তো তার একটা আস্ত কঙ্কালও আর অবশিষ্ট থাকবে না। ক্লাইন মোরেত্তি স্বপ্ন থেকে বেরিয়ে এলো আর একটু আগে দেখা দৃশ্যটা মনে করার চেষ্টা করল। তার অতীতের অভিজ্ঞতাগুলো তাকে এই ধরনের লাশ অনেক শান্তভাবে দেখার ক্ষমতা দিয়েছিল। জানালার বাইরে লালচে চাঁদের দিকে তাকিয়ে ক্লাইন মোরেত্তি 10 সেকেন্ডের বেশি সময় ধরে ভাবল, আর তারপর সোফার পাশে থাকা কালো কোট পরা লোকটার আত্মার সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল। গত কয়েকদিনের প্রস্তুতির সময় সে এক বোতল অ্যামান্থা এক্সট্র্যাক্ট আর আই অব দ্য স্পিরিট ওষুধ বানিয়েছিল, তবে সেরেনিটি এজেন্টের ক্লাইনের কোনো দরকার ছিল না। সে নিজের শান্ত আর যুক্তিবাদী মনটাকে ঠিক রেখে অন্যদের স্বপ্নে ঢুকে জোর করে তাদের আত্মার সাথে যোগাযোগ করতে পারত। একটা সাধারণ বেদি সাজিয়ে আর আধঘুমের পরিবেশ তৈরি করার জন্য একটা শান্ত সুগন্ধি ছড়িয়ে দিয়ে ক্লাইন মোরেত্তি মনে মনে প্রার্থনা করল, দ্য ফুল দ্যাট ডাজন্ট বিলং টু দিস এরা। এরপর সে ধূসর কুয়াশার ওপরের সেই জগতে প্রবেশ করল এবং সাড়া দেওয়ার জন্য তার স্পিরিচুয়ালিটির 2/3 বেশি ব্যবহার করল। আমি যখন সিকোয়েন্স সাথে পৌঁছাব, তখন এই ধরনের প্রার্থনাগুলো আমাকে ধূসর কুয়াশার ওপরের সেই রহস্যময় জায়গার একটুখানি ক্ষমতাও ব্যবহার করতে দেবে, ঠিক আমার সামনিং আর বেস্টোমেন্ট রিচুয়ালগুলোর মতো। চারপাশে তাকিয়ে ক্লাইন মোরেত্তি একটা মোটামুটি হিসাব কষে নিল আর দ্রুত বাস্তবের জগতে ফিরে এল। সে যেন একটা তারায় ভরা আকাশ আর চিন্তার এক এলোমেলো ঝড়ের ভেতর দিয়ে গিয়ে তার লক্ষ্যের মানসিক স্তরে ঢুকে পড়ল। সেখানে সে দেখতে পেল লোকটার একটা ছায়া ছায়া অবয়ব শূন্যে ভাসছে। তোমাকে জোরিয়েল ভিক্টর লি এর বাড়িতে কে পাঠিয়েছে? ক্লাইন মোরেত্তি তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল। লোকটা ঘোরের মধ্যে উত্তর দিল, তার মায়াবী চোখ দুটো একদম শূন্য। মেরসল্ট। মেরসল্ট আমাকে ইয়ান নামের ছেলেটার জন্য অপেক্ষা করতে পাঠিয়েছে। তার আধ্যাত্মিক জগতের আলোটা বদলে গেল, আর সেখানে রোগাপটকা, কর্মঠ আর কালো চামড়ার একটা লোকের চেহারা ভেসে উঠল। এই লোকটা আর কেউ নয়, স্টিম ট্রেনে ইয়ানকে তাড়া করা দলটার সেই নেতা। যেমনটা ভেবেছিলাম, এটা সেই লোকটাই। প্রার্থনার সাড়া দিতে গিয়ে নিজের এত বেশি স্পিরিচুয়ালিটি খরচ করে ফেলায় ক্লাইন মোরেত্তি এবার বেশ ক্লান্ত বোধ করতে শুরু করল। সে তড়িঘড়ি করে জিজ্ঞেস করল, মেরসল্টকে কে নির্দেশ দিয়েছে? জানি না, সে আমাদের জমাঙ্গার গ্যাংয়ের একজন এক্সিকিউশনার। জমাঙ্গার গ্যাং বস ছাড়া আর কেউ তাকে নির্দেশ দিতে পারে না, লোকটা শূন্য দৃষ্টিতে বলল। জমাঙ্গার পাহাড়ি মানুষদের ভাষায়, যার অর্থ হল যোদ্ধা। ক্লাইন মোরেত্তি, যে কিনা নামে একজন ঐতিহাসিক হলেও আসলে একজন সত্যিকারের মিস্টিসিজম পণ্ডিত, সে হঠাৎ করেই তার মাথায় একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করল, আর তার শরীরটা নিজের অজান্তেই চিন্তার সেই ঝড় থেকে ছিটকে বেরিয়ে এল। কিছুক্ষণ পরেই সে সেই মিডিয়ামশিপ অবস্থা থেকে বেরিয়ে এল আর বুঝতে পারল তার মাথাটা দপদপ করছে। সেখান থেকে চলে যাওয়ার জন্য তার কোনো তাড়া ছিল না। সে খুব গুছিয়ে তার জিনিসপত্র আর সেই ছোট হলদেটে বাদামি চুলগুলো ব্যাগে ভরল, আর তারপর অ্যামান্থা এক্সট্র্যাক্ট আর আই অব দ্য স্পিরিট ওষুধের গন্ধটা দূর করার জন্য জানালার পাল্লাটা খুলে দিয়ে রাতের ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে দিল। এই ফাঁকে ক্লাইন মোরেত্তি ব্যালকনিতে ফিরে গেল, ভেতর থেকে দরজাটা আটকে দিল, আর সে যেসব জায়গায় হাত দিয়েছিল সেগুলো সব ভালো করে মুছে ফেলল। জরিয়েল ভিক্টর লি এর শোবার ঘরটা যখন আবার আগের মতো হয়ে গেল, তখন সে নিজের বুকের ওপর হাত রেখে সেই তিনজন লোকের দিকে একটু মাথা নিচু করে সম্মান জানাল, যারা তখনও অঘরে ঘুমাচ্ছিল। সোজা হয়ে দাঁড়িয়ে ক্লাইন মোরেত্তি তার গ্লাভস জোড়া পরে নিল আর এক লাফে খুব সাবলীলভাবে জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল। খুবই চাপা একটা জায়গায় সে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে শক্ত হয়ে দাঁড়াল।
সে খোলা জানালার খাড়া ছিটকিনিটা তুলে ধরল আর একটা ট্যাটকার্ড দিয়ে সেটার নিচটা আটকে রাখল। তার ক্লাউন ক্ষমতা ব্যবহার করে সে সবকিছু খুঁটিয়ে দেখল আর ব্যালেন্সটা ঠিক করে নিল। কয়েক সেকেন্ড পর ক্লাইন মোরেত্তি আস্তে আস্তে ট্যাটকার্ডটা টেনে বের করে নিল, আর খাড়া ছিটকিনিটা হঠাৎ করেই নিজের জায়গায় আটকে গেল আর নিচে পড়ল না। হুঁশ! প্রথমে সে জানালার ছিটকিনি ছাড়া অর্ধেকটা বন্ধ করল, তারপর সে ছিটকিনিওয়ালা জানালার দিকে লাফ দিল। তার ডান হাতটা ভেতরের দিকে একটা ঝটকা দিল, আর জানালার বাকি অর্ধেকটাও বন্ধ হয়ে গেল। কাজটা এত দ্রুত হল যে একটা কাঁপুনি তৈরি হওয়ার আগ পর্যন্ত ছিটকিনিটা নিচে পড়ল না, আর একদম নিখুঁতভাবে তার নির্দিষ্ট গর্তে ঢুকে গেল। ঠং! একটা শব্দ বেজে উঠল, যেটা এড়ানো বেশ কঠিন ছিল, ঠিক যেন কাঁচের ওপর আছড়ে পড়া একটা জোরালো বাতাসের মতো। ক্লাইন মোরেত্তি জানত যে শোবার ঘরের সেই ৩ জন লোক এখনই জেগে উঠবে, তাই আর কোনো সময় নষ্ট না করে সে সোজা রাস্তায় লাফিয়ে পড়ল। তার এখনকার অবস্থার জন্য দোতলার এই উচ্চতাটা কোনো বিপদের কারণ ছিল না। সমস্যাটা হল নিচে নামার সময় সে একদম নিঃশব্দ থাকতে পারল না, তবে সে খুব বড় কোনো শব্দও করল না। ক্লাইন মোরেত্তি খুব তাড়াতাড়ি সেই জায়গাটা, এমনকি রোড স্ট্রিটও ছেড়ে চলে গেল, কিন্তু সে সরাসরি কোনো ভাড়া গাড়িতে করে চেরুর বড়োয়ের মিন্স্ক স্ট্রিটে ফিরে গেল না। সে কয়েকটা মোড় ঘুরে পাশের ইস্ট বড়োয়ের দিকে রওনা হল। রাতটা ছিল বেশ ঠান্ডা, আর বাতাসটা তার হাড়ের ভেতর পর্যন্ত কাঁপন ধরিয়ে দিচ্ছিল। ক্লাইন মোরেত্তি শীতে কেঁপে উঠল আর ঠিক করল যে সামনের মিশনগুলোর জন্য তার একটা বাড়তি সোয়েটার লাগবে। সে ভাবল আগামী কয়েকদিনের মধ্যেই সে কিছু কয়লা কিনে আনবে, যাতে ফায়ারপ্লেসটা তার কাজ করতে পারে। কতক্ষণ কেটেছে কে জানে, কোনো ম্যাপ ছাড়াই সে একসময় ব্যাকল্যান্ডের ইস্ট বড়োতে ঢুকে পড়ল। সে পুরোপুরি নিজের অনুমানের ওপর ভরসা করে চলছিল। দূরে শুধু কয়েকটা গ্যাসের বাতি দেখা যাচ্ছিল, আর কালো মেঘ যদি লালচে চাঁদটাকে ঢেকে না রাখত, তবে ক্লাইন মোরেত্তির বিশ্বাস রাস্তার অনেক জায়গায় একেবারে ঘুটঘুটে অন্ধকার থাকত। হাঁটতে হাঁটতে সে হঠাৎ দেখতে পেল সামনের ঘন অন্ধকারে কয়েক জোড়া চোখ জ্বলজ্বল করছে। তারা অনেক দূর থেকে একটু ঝুঁকে ঝুঁকে এগিয়ে আসছিল। অস্পষ্ট এক দূরত্ব থেকে তারা একদম চুপচাপ হেঁটে আসছিল। জীবন্ত লাশ নাকি? ক্লাইন মোরেত্তি হঠাৎ করেই থমকে দাঁড়াল। সে তার রিকুইয়াম চাম আর ট্যাট কার্ডগুলোর দিকে হাত বাড়াল আর খুব তাড়াতাড়ি তার স্পিরিট ভিশন চালু করে নিল। সে কতগুলো অসুস্থ আর দুর্বল রঙের আভা দেখতে পেল, আর দেখতে পেল অসংখ্য মানুষের মুখ। এরা সবাই ছিল জ্যান্ত মানুষ, একদম সাধারণ জ্যান্ত মানুষ, যাদের চোখে মুখে কোনো অনুভূতি নেই, চোখগুলো শূন্য, আর হাঁটা চলায় কোনো জোর নেই। সেখানে পুরুষ আর মহিলা দুজনেই ছিল। প্রায় মাঝরাত হতে চলল। এরা এখনও রাস্তায় রাস্তায় কেন ঘুরছে? অবাক হয়ে ক্লাইন মোরেত্তি খুব সাবধানে একপাশে সরে দাঁড়িয়ে ফুটপাত দিয়ে সেই দলটাকে পার হয়ে যেতে দিল। কিন্তু একটু পরেই সে এরকম দ্বিতীয় আর তৃতীয় আর একটা দলের মুখোমুখি হল, যাদের সবার মধ্যেই সেই অনুভূতিহীন একটা কষ্টের ছাপ ছিল। সে কিছুটা ভ্রু কুঁচকাল, আর যেই না সে কিছু জিজ্ঞেস করার জন্য সামনে এগোতে যাবে, ঠিক তখনই সামনে থেকে একটা চিৎকার শুনতে পেল। ওঠো, তোমরা সবাই উঠে পড়ো। শুয়োরের বাচ্চারা! রাস্তাঘাট আর পার্কগুলো তোমাদের মতো মানুষদের ঘুমানোর জন্য না। ক্লাইন মোরেত্তি একটু চমকে উঠল, আর তখনই তার মাথায় পুর ল কথাটা ভেসে উঠল, আর সে বুঝতে পারল আসলে কি ঘটছে। সে নিজেও একসময় এই একই পরিস্থিতির শিকার হয়েছিল। উফ! ক্লাইন মোরেত্তি একটা দীর্ঘশ্বাস ফেলল, নিজের হাঁটার গতি বাড়াল, আর ইস্ট বড়োর ব্ল্যাক পাম স্ট্রিটে তার এক কামরার ঘরটার দিকে এগিয়ে গেল। সেখানে সে 2 ঘণ্টার মতো ঘুমাল। নিজের কিছুটা স্পিরিচুয়ালিটি ফিরে পাওয়ার পর সে আবার বাইরে বের হল, আর ডাউজিং রড হিসেবে ব্যবহার করার জন্য একটা শুকনো ডাল ভেঙে নিল। জোরিয়েল ভিক্টর লিয়ের লাশের অবস্থান। জোরিয়েল ভিক্টর লিয়ের লাশের অবস্থান বারবার ডিভিনেশন করার পর সেই ছোট হলদেটে বাদামি চুলটার সাহায্যে ক্লাইন মোরেত্তি অনেকটা পথ হেঁটে ইস্ট বড়োর এমন একটা কোনায় এসে পৌঁছাল, যেখানে একটা নর্দমার মুখ ছিল। 12 বছর আগে সেই ভয়াবহ মহামারীর পর লয়েন কিংডম ধীরে ধীরে রাজধানীতে একটা উন্নত নর্দমা ব্যবস্থা তৈরি করেছিল, আর এক ঝটকায় তারা ইন্টিস রিপাবলিকের রোজেলস হেরিটেজকেও পেছনে ফেলে দিয়েছিল। ম্যানহোলের ঢাকনাটা সরিয়ে দিয়ে ক্লাইন মোরেত্তি নিজের শ্বাস আটকে রেখে সেই খাড়া লোহার সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। যেহেতু তার জামাকাপড়গুলো বিশেষ কোনো কাজের জন্য বানানো ছিল না, তাই পকেটের অভাবে সে খুব বেশি জিনিসপত্র সাথে আনতে পারেনি। সেই কোয়েলাগস অয়েল আনতে ভুলে গিয়েছিল, যেটার কথা সে ফ্রাইয়ের কাছ থেকে জেনেছিল। মন ভালো করা আর দুর্গন্ধ দূর করা সেই কোয়েলাগস অয়েল সাথে না আনার জন্য ক্লাইন মোরেত্তির এখন খুব আফসোস হচ্ছিল। 10 সেকেন্ড পর ক্লাইন মোরেত্তির পা সেই চটচটে মাটিতে গিয়ে পড়ল। নোংরা একটা অনুভূতির কারণে তার হাত আর সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তবুও সে এসব সহ্য করে সামনের দিকে এগোতে লাগল, আর সেই ফাঁকা ও শান্ত নর্দমার আরও গভীরে প্রবেশ করতে শুরু করল। সামনের রাস্তায় একটা দুভাগ হওয়া পথ ছিল, যার একটা পথ বেশ লুকানো। সেখান থেকে একটা বিশ্রী কড়া গন্ধ ভেসে আসছিল। ক্লাইন মোরেত্তি ঘুরে দাঁড়াল,
আর শেষ মাথা পর্যন্ত হেঁটে গেল, যেখানে সে অসংখ্য স্পিরিচুয়ালিটির আলোর বিন্দু আর আভার রং দেখতে পেল। কোনো মোমবাতি ব্যবহার না করেই সে তার স্পিরিট ভিশন চালু করল আর সরাসরি দেখতে পেল যে সেই অন্ধকার কোণায় একটা পচা লাশ পড়ে আছে, যেটাকে কেউ কামড়ে টুকরো টুকরো করে ফেলেছে। এটা ঠিক সেই একই দৃশ্য ছিল যেটা সে তার ড্রিম ডিভিনেশনে দেখেছিল। চিকচিক গাদাগাদি করে থাকা ধূসর ইঁদুরগুলো চারদিকে ছুটোছুটি শুরু করে দিল, কিন্তু কিছু ইঁদুর আবার তাদের জায়গাতেই রয়ে গেল। খাবার ছেড়ে যেতে তারা একদমই রাজি ছিল না। এটা যে জোরিয়েল ভিক্টর লিই সেটা নিশ্চিত হওয়ার পর ক্লাইন মোরেত্তি মুহূর্তের জন্য একটু ইতস্তত করল, আর তারপর খুব তাড়াতাড়ি একটা মিডিয়ামশিপ রিচুয়ালের ব্যবস্থা করে ফেলল। ইয়ানের বর্ণনায় যদি কোনো ভুল না থাকে, আর জোরিয়েল ভিক্টর লি যদি মাত্র কয়েকদিন আগেই মারা গিয়ে থাকে, তাহলে তার আত্মাকে ডাকার মাধ্যমে আমি হয়তো কিছু সাধারণ তথ্য জোগাড় করতে পারব। সে খুব আত্মবিশ্বাসের সাথে ভাবল। হোস যেই না বাতাসটা ঘুরপাক খেতে শুরু করল আর স্পিরিচুয়ালিটির দেয়ালটা তৈরি হয়ে গেল, সব ইঁদুরগুলো সেখান থেকে পালিয়ে গেল, আর ক্লাইন মোরেত্তি আগের মতোই তার রিচুয়াল শুরু করল। জোরিয়েল ভিক্টর লি এর মৃত্যুর কারণ। জোরিয়েল ভিক্টর লি এর মৃত্যুর কারণ। কথাগুলো আওড়ানোর সাথে সাথে ক্লাইন মোরেত্তির চোখ দুটো একদম কালো হয়ে গেল। তার চোখের মণি আর সাদা অংশটা পুরো গায়েব হয়ে গেল। সে খুব তাড়াতাড়ি কোজিটেশন ব্যবহার করে একটা স্বপ্নের ভেতর ঢুকে পড়ল, কিন্তু সেই কুয়াশায় ঘেরা মায়াবী জগতে কিছুই দেখা গেল না। ক্লাইন মোরেত্তি তার চোখ খুলল, আর নিজের সিদ্ধান্ত নেওয়ার সময় তার ভ্রুটা একটু কুঁচকে গেল। চ্যানেলিং ব্যর্থ হয়েছে। কেউ একজন জোরিয়েল ভিক্টর লি এর আত্মার সাথে আগেই কোনো কাজ করে রেখেছে। নিশ্চয়ই কোনো বিয়ন্ডারের সাথে জড়িত আছে। কেউ একজন যে জোরিয়েল ভিক্টর লি সেজে থাকতে পেরেছে, যার ফলে অন্য ডিটেকটিভরাও তাকে ধরতে পারেনি, সেটাও এই বিষয়টা প্রমাণ করে। কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর ক্লাইন মোরেত্তি একটা সিদ্ধান্তে পৌঁছাল, আর সেটা হলো এই বিষয়টা এখানেই শেষ করে দেওয়া, আর এর মধ্যে নতুন করে না জড়ানো। যাই হোক না কেন, তাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা সে ঠিকঠাকভাবেই পালন করেছে। আমি ইয়ানকে দিয়ে পুলিশকে খবর দেওয়াব, সে বিড়বিড় করে বলল, আর নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে স্পিরিচুয়ালিটির দেয়ালটা সরিয়ে ফেলল।